চলুন আগে দেখে নেওয়া যাক যে মোহনবাগানের যে প্রতিপক্ষ রয়েছে রবসান ক্লাব, ওর কি সুবিধে অসুবিধে বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, কোন জায়গাটা সুবিধে আর কি বিপদ ওরা ঘটাতে পারে সেগুলো সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। আর পরে আলোচনা করে নেব আমাদের যে নতুন প্লেয়ার নুনো রেস, তাকে নিয়ে ভালো খারাপ কি খবর আছে সেইটা একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। প্রথমত হচ্ছে রবসান ক্লাব যেটা করে, যে অপোনেন্ট যদি একটু শক্তিশালী হয় বা তারা যদি মনে করে যে অপোনেন্ট শক্তিশালী বা আননোন অপোনেন্ট, মোহনবাগানের ক্ষেত্রে তারা আননোন অপোনেন্টই ধরবে এবং তারা কিছুটা ধরেই নেবে যে মোহনবাগান হয়তো শক্তিশালী, কারণ বাজেটটা তারা দেখবে তাদের টিমের বাজেটের থেকে অনেকটা বেশি। তো তারা জেনারেলি ডিফেন্স করবে প্রথম হাফটা, যেটা তাদের খেলা থেকে এতবার দেখেছি, তারা কিন্তু অল আউট ডিফেন্সে যাবে এবং বুঝে কাউন্টার অ্যাটাকে যাবে প্রথম হাফটা তো অন্তত। তারপরে সেকেন্ড হাফে তারা নিজেদের খেলাটা হয়তো খেলতে পারে, কিন্তু ফার্স্ট হাফটা তারা যেটা করবে যে ডিফেন্সটাকে পুরোপুরি জ্যাম করবে। ওরা 3-5-2-এ খেলে ঠিকই, কিন্তু ওদের খেলা দেখে মনে হচ্ছে ওরা 5-3-2-তে খেলে, মানে অ্যাকচুয়ালি 5টা ডিফেন্ডারই ওরা ভেতরে ঢুকিয়ে রেখে দেয় যখন ডিফেন্স করে। ডিফেন্স যথেষ্ট ভালো, কিন্তু ওদের পেনাল্টি বক্সের কাছে যদি আমরা একটু পাসিং ফুটবল খেলি, অনেকগুলো পাস খেলি, তারপরে যদি আমরা ফাঁক ফোকর দিয়ে গোল করার চেষ্টা করি, তাতে ওরা কতটা আটকাতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আছে। তবে কোনোভাবে যদি ওদেরকে একটা গোল করে দেওয়া যায়, তাহলে কিন্তু ওদের ডিফেন্সটা পুরোপুরি ওপেন হয়ে যায়, তখন ওরা অল আউট অ্যাটাকে চলে যায়, 3টে কেন 2টো ডিফেন্ডার রেখে বাকি সবাই মিলে অ্যাটাক করতে চলে যায়। ফলে ওদের ডিফেন্স ভেঙে যদি কোনো রকমে আমরা একটা গোল ঢুকিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে খেলাটা অনেকটা ইজি হয়ে যাবে। তারপর আমাদের ডিফেন্স করে ওদের অ্যাটাকটাকে আটকাতে হবে, কিন্তু ওদের ডিফেন্সটা অনেকটাই ওপেন থাকবে। আমরা যদি পরে অ্যাটাক করি এবং অ্যাটাকটা তুলে আনতে পারি, তাহলে তখন গোলটা হওয়াটা খুব একটা অসুবিধার ব্যাপার হবে না। এইগুলো হচ্ছে ওদের ডিসঅ্যাডভান্টেজ। এবার ওদের অ্যাডভান্টেজ কোথায়? ওদের অ্যাডভান্টেজ 1 নম্বর হচ্ছে যে ওরা কিন্তু ফিজিক্যালি আমাদের থেকে স্ট্রং। তবে হ্যাঁ, যে অনেকটাও ডিফারেন্স যে প্রত্যেকটা প্লেয়ার বিশাল 6.5 ফুট 7 ফুটের কাছাকাছি প্লেয়ার সেরকম নয়। তো মোটামুটি আমাদের হাইটের থেকে একটু বেশি এরকম, তবে ফিজিক্যালি অনেকটাই স্ট্রং আছে, মানে ওদের বিল্ড আপটা, ফিজিক্যাল বিল্ড আপ অনেকটাই স্ট্রং মনে হয়েছে আমার দেখে। নেক্সট হচ্ছে ওরা খুব দ্রুত অ্যাটাক করে, ওদের অ্যাটাকের স্পিডটা ভালো। আর একটা সমস্যা হচ্ছে, আমরা জেনারেলি যেটা দেখি অ্যাটাক করার সময় আমাদের ইন্ডিয়ান ফুটবলে যেরকম খেলাটা হয়, সাইড থেকে একটা ক্রস তোলা হয়, এবার আমাদের কোনো প্লেয়াররা মাথা ছোঁয়, আর একটা যেটা হয় যে সাইড লাইন দিয়ে উইং দিয়ে অ্যাটাকটা উঠে গেল, উঠে গিয়ে একদম কর্নার ফ্ল্যাগের কাছাকাছি গিয়ে একটা ব্যাক পাস হলো, সেখান থেকে পেছন থেকে ফলো করা প্লেয়ার এসে ফিনিশ করলো। কিন্তু ওরা জেনারেলি এইরকম খেলে না, ওদের অ্যাটাকটা মিডল বরাবরই মেনলি হয়। উইং আমি অতটা দেখিনি ওদের অ্যাটাকে, যেহেতু হাইলাইটস দেখেছি খেলাটার, সেখানে আমি উইং অ্যাটাক দেখিনি, বা উইংগুলো যে মারাত্মক মুম্বাইয়ের যেরকম ছিল উইংগুলো ঢুকে যাচ্ছিলো, সেরকম মারাত্মক উইং অ্যাটাক আমি ওদের দেখিনি। ওরা যেটা করছে, 3টে অ্যাটাকার রাখছে, মানে ওই 4-3-3 টাইপের বা যাই বলুন না কেন, মানে মোটামুটি অ্যাটাকের সময় ওদের 3টে অ্যাটাকার এগোচ্ছে, এবং তারা যখন বল নিয়ে সোজাসুজি এগোচ্ছে, তারা পেনাল্টি বক্স পর্যন্ত ঢোকার চেষ্টাও করছে না। ওরা কিন্তু পেনাল্টি বক্সের অনেক আগে থেকেই একটা স্পিডের ওপর বলে শট নিয়ে নিচ্ছে। তো এই জন্য বিশাল কাইতের ওপর কিন্তু বিশাল বড় দায়িত্ব আছে। এমন কিছু জায়গা থেকে ওরা শট নিচ্ছে যেখানে ইন্ডিয়ান ফুটবলে চট করে কেউ শট নেয় না, এবং গোলকিপারকে ওরা কিন্তু বিপদে ফেলতে পারে। তো এই জায়গাটা বিশাল কাইতকে পুরো মাথায় রাখতে হবে। ওরা যে কোনো জায়গা থেকে, যে জায়গা থেকে এক্সপেক্টই আমরা করবো না, দুম করে একটা শট গোলের মধ্যে নিয়ে নেবে, এবং বলটা কিন্তু গোলের কাছাকাছি রাখছে। ফলে গোলকিপারের পজিশনিংটা কিন্তু এই ম্যাচটায় ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, বিশালকে এটা মাথায় রাখতে হবে। এমন একটা জায়গা যেখান থেকে মনে হচ্ছে যে শট তো কেউ করবে না ওখান থেকে, ফলে একটা সাইড চেপে রইল গোলকিপার, ওরা কিন্তু দুম করে দেখে শট করে দেবে। ওদের ফরেন প্লেয়াররাও কিন্তু ফিজিক্যালি যথেষ্ট স্ট্রং আছে, ফলে কোনোভাবে আন্ডার এস্টিমেট এদেরকে করা যাবে না। এদেরকে যে মুহূর্তে আন্ডার এস্টিমেট করা হবে, এরা কিন্তু খেলা ঘুরিয়ে দেবে। মানে ব্যাপারটা হচ্ছে, নর্থ ইস্ট ম্যাচটায় যেটা হয়েছিল ডুরান্ড ফাইনালে, আমরা কিন্তু ভেবেছিলাম যে নর্থ ইস্ট গোল করতে পারবে না, তাদের খেলা দেখে মনে হয়েছিল, কিন্তু তারা গোল করে দিয়ে বেরিয়ে গেছে। তো মোহনবাগানকে এই ম্যাচটাতে অন্তত এইরকম কোনো ভাবনা চিন্তা নিলে চলবে না, এবং এই ম্যাচটা থেকে কোনোভাবে কোনো পয়েন্ট লুজ করা যাবে না, যাওয়ার কোনো অপশানই নেই এখানে। আরও একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে যে জায়গা থেকে ক্রসিংটা হয়, মানে পেনাল্টি বক্সের যে বক্সটা রয়েছে তার সাইডে, যখনই সাইড লাইন দিয়ে প্লেয়াররা ওই পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে যায়, তারপর আমরা এখান থেকে ক্রসটা করি, ওরা কিন্তু ক্রসটা ওখান থেকে করে না। ওরা ক্রসটাও করে অনেক আগে থেকে, ততক্ষণে ওদের প্লেয়াররা পেনাল্টি বক্সের ভেতর ঢুকতে শুরু করে দেয়। যখনই ওদের প্লেয়ার অপোনেন্টের ডিফেন্ডারের সাথে পেনাল্টি বক্সে ঢুকে যায়, সেইখানে মাঠের জাস্ট মাঝ লাইন পেরোনোর পরেও যদি ওদের মনে হয় যে না প্লেয়ার ঢুকছে, ওরা ওখান থেকেও ক্রস তুলে দিচ্ছে বা একটা লং বল তুলে দিচ্ছে।
এটা খানিকটা আমাদের আগেকার দিনে আমরা যেরকম খেলা হতো বা আই লিগে যেরকম লেভেলের খেলা হয় এখনও সেই টাইপের কিছুটা খেলার স্টাইল ওরা ফলো করে। সেটা দেখে আপনাদের মনে হতে পারে যে এ তো পুরনো স্টাইল, কোনো ব্যাপার নয়, কিন্তু না, এই খেলাটা কখনো কখনো প্রবলেমও তৈরি করে দেয়। গোলের মধ্যে আপনি বলটা তুলে ফেলে দিলেন, কখন কে মাথা ঠেকিয়ে কোথা দিয়ে ঢুকিয়ে দেবে তার কোনো গ্যারেন্টি নেই। এর ফলে যেটা হতে পারে, আমাদের প্লেয়াররা আনএক্সপেক্টেড কিছু মুভের সামনাসামনি হতে পারে। কারণ আমাদের প্লেয়ারদের যেটা জেনারেলি ধারণা থাকবে যে সাইডে এসে ক্রস তুলবে, তখন আমরা বডি ফেলে ক্রসটাকে আটকে দেবো বা পা দিয়ে ব্লক করব। তো ওরা যেখান থেকে ক্রস তুলছে সেখান থেকে আমাদের প্লেয়াররা ওকে ফলোই করবে, বুঝবে না যে ওখান থেকে দুম করে বল তুলে দিতে পারে। ফলে বিদেশি ডিফেন্ডারদের রোলটা কিন্তু ভাইটাল থাকবে, কারণ তাদের হাইটটা অনেক বেশি। তো ম্যাক্সিমাম বলই ওপর থেকে আসার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে বলটাকে হেড দিয়ে ক্লিয়ার করে দিতে হবে, কোনো রিস্ক নেওয়া যাবে না। তাও আমি আলটিমেটলি বলবো যে এই টিমটাকে দেখে আমার এতটাও থ্রেটনিং মনে হয়নি যে টিমটা মোহনবাগানকে বিশাল বেগে ফেলে দেবে বা বিশাল চাপে ফেলে দেবে। তবে সেটা ম্যাচে না নামার আগে ভরসা করে বলা যায় না, কারণ আমরা মোহনবাগান টিমটাকেও তো খুব ভালো করে চিনি যে তারা ইজি ম্যাচও হেরে যেতে পারে বা সামান্য ভুলের জন্য একটা জেতা ম্যাচ হারতে পারে, অনেক কিছুই হতে পারে। আর নুনো রেসকে নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি যে খবরটা আছে, ভালো এবং খারাপ দুটোই রয়েছে। ভালো খবর তো এটাই যে ও সিডিএমটা খুব ভালো খেলে এবং 3টে পজিশনে খেলে, যেটা আমি কালকে বলেছি, এবং ওর অন্তর্ভুক্তিতে আমাদের টিমের ব্যালেন্স অনেকটাই ডেভেলপ করবে। আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো অনেকটাই সলভ হবে। কিন্তু সমস্যা হচ্ছে প্লেয়ারটা কিন্তু ফিট নয়, প্লেয়ারটা এখনও ফিট হয়নি। গতবারও মেলবোর্ন সিটিতে যে খেলছিল ও কিন্তু পুরোপুরি ফিটনেসটা গেইন করতে পারেনি, তার আগে একটা চোট কাটিয়েও উঠেছিল। তো সেই কারণেও কিছুটা মেলবোর্ন সিটি ওর সঙ্গে আর কন্টিনিউ করেনি, ও ফ্রি এজেন্ট হয়ে গেছিল। এখন এই অবস্থায় তার যে চোট আছে সেই চোটটা সারতেও কিন্তু সপ্তাহ 3 লাগবে বলে মনে করা হচ্ছে। তো সেটা সপ্তাহ 3 কেন, আমি 1 মাসই ধরে নিচ্ছি যে 1 মাস তার চোট কাটিয়ে মাঠে ফিরতে সময় লাগবে। ফলে এই প্লেয়ারটা কবে পুরোপুরি ফিট হবে আর কখন আমরা তার 100% সার্ভিস পাবো, এটার কিন্তু কোনো গ্যারেন্টি আমি দেখতে পাচ্ছি না যেটা কতদিন লাগবে। ফলে খাতায় কলমে আমাদের টিমের ব্যালেন্স বেড়েছে, নতুন প্লেয়ার এসছে, সবই ঠিক আছে, কিন্তু বাস্তবে আমাদের টিম যেখানে ছিল সেখানেই আছে। কারণ এই প্লেয়ার কবে সুস্থ হয়ে মাঠে নামবে কেউ বলতে পারে না। তাহলে আপনারা বলবেন একে সই করালো কেন? কারণ একে অনেক দিন আগে থেকেই মোহনবাগান টার্গেট করে রেখেছিল, যেরকম জেমি ম্যাকলারেনকে টার্গেট করে রেখেছিল সেরকমই। কিন্তু তখন শোনা গেছিলো যে সে ইন্ডিয়ায় আসতে ইচ্ছুক নয়, সৌদিতে খেলার ব্যাপারে ইন্টারেস্ট শো করছে, তাই মোহনবাগান আর বেশি দূর যায়নি। পরে যখন জানা গেল যে না, সে ইন্ডিয়ায় আসতে রাজি হয়েছে, মোহামেডানের সঙ্গে এক প্রস্ত কথাবার্তা তার হয়েছে, তখন মোহনবাগান সেকেন্ড টাইম এন্ট্রি করে এবং তাকে সই করায়। এটাও বুঝতে হবে, প্লেয়ারটা যদি 100% ফিট থাকতো বা একদম টপ ফর্মে থাকতো তাহলে সে কখনোই 7th ফরেনার হিসেবে জয়েন করার চেষ্টা করতো না। সে যেখানে ফার্স্ট 11-এ প্রত্যেকটা ম্যাচ খেলতে পারবে এরকম টিমই খোঁজার চেষ্টা করতো। তো তার যেহেতু সামান্য কিছু প্রবলেম আছে, সেই জন্যও হয়তো হতে পারে যে 7th ফরেনার হিসেবে সে সই করতে আপত্তি করেনি। তো দেখা যাক কি হয়। তবে এইটুকু লাস্ট পর্যন্ত বলতে পারি যে নুনো রেইসের ইনক্লুশনটা মোহনবাগান টিমের ভবিষ্যতের জন্য ভালোই হয়েছে। আর রবসান কুলাব টিমটাকে হারানো কিন্তু মোহনবাগানের কাছে খুব একটা অসম্ভব বা অবিশ্বাস্য ব্যাপার হওয়ার কথা নয়। মোহনবাগান কিন্তু এই টিমটাকে হারাতেই পারে, সেই ক্ষমতা মোহনবাগান টিমের আছে। তো এই ভিডিও এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জাস্টিস ফর আরজি কর এবং জয় মোহনবাগান।